আরেকটা জিনিস ডিসকাস করা হয়েছিল যে মিউচুয়াল ইন্ডাকটেন্স আমরা যখন দুটো লুপের মধ্যে ক্যালকুলেট করছি বা দুটো সার্কিটের মধ্যে ক্যালকুলেট করছি, সেই মিউচুয়াল ইন্ডাকটেন্সটা পুরোপুরি জিওমেট্রি ডিপেন্ডেন্ট একটা প্যারামিটার, যে দুটো যেটা কিনা তোমার দুটো সার্কিট রিলেটিভ ওরিয়েন্টেশনের উপরে ডিপেন্ড করে। সার্কিট দুটো জিওমেট্রি আর সার্কিট দুটো রিলেটিভ ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে। M12 বা M21 এরকম করে আলাদাভাবে স্পেসিফাই করার কিছু নেই, দে আর সেম। M12 ইকুয়ালস টু M21 and that is proved by using Neumann's formula। এটা আগের দিনকে ডিসকাস করেছিলাম আমি। আজকে পরের পার্টটা বেসিক্যালি তার সেইটারই কন্টিনিউয়েশন। দেখো কিভাবে এই মিউচুয়াল ইন্ডাকটেন্সটা সেলফ ইন্ডাকটেন্সের সাথে রিলেটেড। সেলফ ইন্ডাকটেন্সের সাথে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কিভাবে রিলেটেড সেটা আমরা এখন ডিসকাস করব। তো যখনই মিউচুয়াল ইন্ডাকটেন্সের কথা বলছি, ন্যাচারালি আই এম টকিং অ্যাবাউট টু সার্কিটস। এরকম দুটো সার্কিটের কথা কনসিডার করো, একটা হচ্ছে সার্কিট 1 আর একটা হচ্ছে সার্কিট 2। সার্কিট 1 এর সেলফ ইন্ডাকটেন্স L1, সার্কিট 1 এর মধ্যে কারেন্ট at any instant that is I1, corresponding সেলফ ফ্লাক্স যেটাকে phi 11 দিয়ে ডিনোট করা হয়েছে that is L1 I1। এইটা হচ্ছে তোমার প্রথম সার্কিটটার জন্য। দ্বিতীয় সার্কিটের জন্য সেলফ ইন্ডাকটেন্স L2, কারেন্ট I2, সেলফ ফ্লাক্সটা হচ্ছে L2 I2। এখন দ্বিতীয় সার্কিটে কারেন্টের জন্য প্রথম সার্কিটে একটা মিউচুয়াল ফ্লাক্স থাকবে, একইভাবে প্রথম সার্কিটে I1 কারেন্টের জন্য দ্বিতীয় সার্কিটেও একটা মিউচুয়াল ফ্লাক্স থাকবে। So what is the mutual flux associated with the first circuit due to the current I2 in the second circuit? That is phi 12, and as we have seen, this is simply M into I2. Similarly, the mutual flux associated with the second circuit due to the current I1 in the first circuit is given by phi 21 equal to M into I1। হয়েছে? দুটো সার্কিটের সেলফ ইন্ডাকটেন্স কত হয় সেটা আমরা ধরেছি L1 L2, দুটো সার্কিটের ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট I1 I2, তাতে করে সেলফ ফ্লাক্স কত হবে দুটো সার্কিটের ক্ষেত্রে এবং দুটো সার্কিটের মিউচুয়াল ফ্লাক্স কত হবে সেগুলোকে আমরা ক্যালকুলেট করলাম। এখন এটা খুব সিম্পল একটা জিনিস যে মিউচুয়াল ফ্লাক্স বলতে কি বোঝায়। মিউচুয়াল ফ্লাক্সের আইডিয়াটা হচ্ছে এইটাই যে প্রথম সার্কিটে কারেন্টের জন্য, প্রথম সার্কিটে কোন একটা কারেন্টের জন্য প্রথম সার্কিটের সাথে কিছু ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স অ্যাসোসিয়েটেড। এবার এর আশেপাশে যদি সেকেন্ড সার্কিটটা থাকে তাহলে তার মধ্যে দিয়ে ওই ম্যাগনেটিক ফ্লাক্সের কিছুটা পার্ট পাস করবে। আবার বলছি, ধরো কোন একটা সার্কিটে কিছু পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাতে করে একটা সেলফ ফ্লাক্স থাকবে, কিছু সংখ্যক ম্যাগনেটিক ফ্লাক্স, নির্দিষ্ট কিছু পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স প্রথম সার্কিটের মধ্য দিয়ে প্রথম সার্কিটে অ্যাসোসিয়েটেড থাকবে। কিছু লাইনস অফ ফোর্স, কিছু সংখ্যক লাইনস অফ ফোর্স প্রথম সার্কিটের মধ্য দিয়ে পাস করবে। এবার এর আশেপাশে কোথাও যদি আমি দ্বিতীয় একটা সার্কিটকে রাখি, এই সেকেন্ড সার্কিটের মধ্য দিয়ে প্রথম সার্কিটের যে লাইনস অফ ফোর্স গুলো ছিল তার কিছু সংখ্যা সেকেন্ড সার্কিটের মধ্য দিয়ে পাস করবে। অর্থাৎ সেলফ ফ্লাক্সের একটা ফ্র্যাকশন, সেটাই কিনা মিউচুয়াল ফ্লাক্স। মিউচুয়াল ফ্লাক্সটা ইজ নাথিং বাট এ ফ্র্যাকশন অফ দি সেলফ ফ্লাক্স। তাহলে আমরা যদি ফার্স্ট সার্কিটের সাথে অ্যাসোসিয়েটেড মিউচুয়াল ফ্লাক্সটা ক্যালকুলেট করতে চাই, দ্যাট ইজ এ ফ্র্যাকশন অফ দি সেলফ ফ্লাক্স অ্যাসোসিয়েটেড উইথ দি সেকেন্ড সার্কিট। সেই জন্যই জিনিসটাকে এরকম ভাবে লেখা হয়েছে phi 12 equal to K2 phi 22। phi 22, as I said, this is the self flux associated with the second circuit। এর একটা ফ্র্যাকশন মিউচুয়াল ফ্লাক্সে কন্ট্রিবিউট করছে টু দি ফার্স্ট সার্কিট। তাহলে phi 12 টাকে আমরা লিখতে পারি as K2 into phi 22। In a similar way, we can write down the mutual flux associated with the second circuit as some fraction of the self flux associated with the first circuit। অর্থাৎ phi 21 equals to K1 into phi 11। পরিষ্কার? এখন phi 12 টাকে রিপ্লেস করা যায়, as I have defined phi 12 is M into I2, whereas phi 22 is L2 into I2। I2 gets cancelled, thus we have M equal to K2 into L2। M সমান যেটা পেলাম সেটা হচ্ছে K2 into L2। এখানে যে K2 টাকে লেখা হয়েছে, K2 টা কিন্তু একটা ফ্র্যাকশন। K2 টা একটা বেসিক্যালি ডাইমেনশনলেস একটা নাম্বার, এটা বেসিক্যালি একটা ফ্র্যাকশন। বুঝতেই পারছো যে K2 ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে। K2 ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1। অর্থাৎ প্রথম সার্কিট দিয়ে মানে প্রাইমারি সার্কিট দিয়ে যত সংখ্যক ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বেরোচ্ছে, অ্যাট বেস্ট
সেই সংখ্যক লাইনস অফ ফোর্সই দ্বিতীয় সার্কিটের মধ্যে দিয়ে সেকেন্ডারি সার্কিটের মধ্যে দিয়ে পাস করছে। তাই কেটুর ম্যাক্সিমাম ভ্যালুটা 1 হতে পারে। আর ওস্ট যে কেসটা, সেক্ষেত্রে কেটুর ভ্যালুটা 0 হতে পারে, অর্থাৎ প্রথম সার্কিটের মধ্য দিয়ে প্রাইমারি সার্কিটের মধ্য দিয়ে যে লাইনস অফ ফোর্স গুলো বেরোচ্ছে তার একটাও সেকেন্ডারি সার্কিটকে ইনভলভ করছে না। সেক্ষেত্রে কেটু ভ্যালুটা 0 হবে। তাহলে কেটু ভ্যালুটা লাইজ বিটুইন 0 and 1। এবার আমরা এখানে যেটা লিখেছিলাম phi21 সমান k1 into phi11, এইটাকে স্টাডি করো। phi21 is defined as m into i1, phi11 is defined as l1 into i1, i1 বাদ দিয়ে দাও to obtain m equal to k1 l1। একই রকম ভাবে k1 টাও কিন্তু এখানে একটা ফ্র্যাকশনকে রিপ্রেজেন্ট করছে, যার ভ্যালুটা এই 0 আর 1 এর মধ্যেই রয়েছে। এবার এই দুটো জিনিস পেলে আমি দুটোকে মাল্টিপ্লাই করে দিই, m equal to k2 l2, m equals to k1 l1। so m square equals to k1 k2 into l1 l2। এই k1 k2 টাকে সাম k স্কয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, m স্কয়ার ইকুয়ালস টু k স্কয়ার l1 l2। তাহলে m ইকুয়াল টু k ইনটু রুট ওভার অফ l1 l2, অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকটেন্স বিটুইন টু সার্কিটস is given by k into root over of L1 and L2, where L1 and L2 are the self inductances of the circuits। এবার যেমনটা বললাম k1 এর ভ্যালুটা 0 আর 1 এর মধ্যে, k2 এর ভ্যালুটা 0 1 আর 1 এর 0 আর 1 এর মধ্যে, তাহলে ন্যাচারালি k এর ভ্যালুটাও কি 0 আর 1 এর মধ্যেই থাকবে। এই k প্যারামিটারটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ কাপলিং। k প্যারামিটারটাকে কোএফিসিয়েন্ট অফ কাপলিং বলা হয়। দুটো সার্কিটের মধ্যে যদি বেস্ট কাপলিং থাকে, যদি বেস্ট পসিবল ওয়েতে কাপলড হয়, তাহলে দেখতে পাচ্ছ মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালুটা সেক্ষেত্রে ম্যাক্সিমাম হবে, এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা বেসিক্যালি রুট ওভার অফ L1 ইনটু L2। এই যে আমি এখানে বলছিলাম আগের দিনকে একটা প্রবলেম বলেছিলাম, এইটা ধরো তোমার প্রাইমারি সার্কিট, এইটা সেকেন্ডারি সার্কিট বা হোয়াট এভার, মানে তুমি অন্য এইটাকে প্রাইমারি বলতে পারো, এইটাকে সেকেন্ডারি বলতে পারো, যাই বলো। আমার সুবিধার জন্য আমি বললাম এইটা হচ্ছে প্রাইমারি সার্কিট, হ্যাঁ, আর এইটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট। এই প্রাইমারি সার্কিটে যদি কিছু পরিমাণ কারেন্ট থাকে, তার জন্য এর সাথে কি কিছু সেলফ ফ্লাক্স থাকবে, অর্থাৎ এই প্রাইমারি সার্কিটটা যে এরিয়াটাকে এনক্লোজ করে রেখেছে তার মধ্যে দিয়ে নির্দিষ্ট সংখ্যক লাইনস অফ ফোর্স পাস করছে। তার মধ্যে দিয়ে নির্দিষ্ট, না আমি বরং এইটাকে দিয়ে বোঝালে সুবিধা হবে আর কি। এইটাকে দিয়ে বোঝালে সুবিধা হবে, এইটাকে ধরো আমি প্রাইমারি সার্কিট করলাম। এইটা যদি আমার প্রাইমারি সার্কিট হয়, এর মধ্য দিয়ে কারেন্ট থাকলে নির্দিষ্ট সংখ্যক লাইনস অফ ফোর্স পাস করছে। এখন এই লুপটা যদি দ্বিতীয় লুপের খুব কাছাকাছি থাকে, তাহলে প্রথম লুপ থেকে যতগুলো লাইনস অফ ফোর্স এমিট করছে অল অফ দেম আর পাসিং থ্রু দি সেকেন্ড সার্কিট, অর্থাৎ সেক্ষেত্রে এই কাপলিংটাকে আমরা বেস্ট কাপলড বলতে পারবো। এইটার ইন্ডাকটেন্স যদি L1 হয়, দ্বিতীয়টার ইন্ডাকটেন্স যদি L2 হয়, তাহলে তাদের মধ্যে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স সেইটা ম্যাক্সিমাম ভ্যালুটা হবে রুট ওভার অফ L1 ইনটু L2। অন দি আদার হ্যান্ড, যদি তোমার এই দুটো কয়েল পারপেন্ডিকুলারলি ওরিয়েন্টেড হয়, দুটো কয়েলের প্লেন যদি পারপেন্ডিকুলারলি ওরিয়েন্টেড হয়, তাহলে কি হবে? তাহলে দেখো প্রথম সার্কিট থেকে যে লাইনস অফ ফোর্স গুলো বেরোচ্ছে তাদের অলমোস্ট একটাও কিন্তু দ্বিতীয় সার্কিটের মধ্যে দিয়ে পাস করবে না। সেক্ষেত্রে আমরা বলবো যে এটা পোস্ট কাপলড, হ্যাঁ, বা দেয়ার ইজ নো কাপলিং এট অল। ন্যাচারালি সেক্ষেত্রে কে ভ্যালুটা 0 and there will be no mutual inductance between the coils। যদিও সেইটা খুব একটা এক্সেপশনাল কেস। ইন মোস্ট কেসেস আমরা যেটা দেখবো যে এমটা 0 নয়, রাদার এটা ক্লোজ টু 0। এটাই আর কি। তার কারণ এটা ম্যাথমেটিক্যালি জিনিসটাকে এরকম ভাবে স্টাডি করা যায়, ফিজিক্যালি যদি রিয়েলাইজ করতে হয় তাহলে এতটা বেস্ট ওয়েতে রিয়েলাইজ করা সম্ভব নয়। ম্যাথমেটিক্যাল ভিউ পয়েন্ট থেকে আমরা বলতে পারি এম এর ম্যাক্সিমাম ভ্যালু রুট ওভার অফ L1 L2, হায়ার মিনিমাম ভ্যালুটা হচ্ছে 0। এখানে কে প্যারামিটারটা একটা জিওমেট্রি ডিপেন্ডেন্ট প্যারামিটার, যেটা বেসিক্যালি দুটো কয়েলের রিলেটিভ ওরিয়েন্টেশন এর উপরে ডিপেন্ড করে। আমি যেমন ওই এক্সাম্পল দিয়ে বললাম, দুটো কয়েলের রিলেটিভ ওরিয়েন্টেশন, যদি দুটো কয়েল একই প্লেনে থাকে তাহলে কে এর ভ্যালুটা পসিবলি 1। অন দি আদার হ্যান্ড, দুটো কয়েলের প্লেন যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়, তাহলে সেক্ষেত্রে কে এর ভ্যালুটা ক্লোজ টু 0। thus k is called the coefficient of coupling। এই কে প্যারামিটারটাকে কোএফিসিয়েন্ট অফ কাপলিং বলা হয়। বলো, কোনো প্রশ্ন, কোনো কোশ্চেন? কোএফিসিয়েন্ট অফ কাপলিং, এটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে?
এরপরে আমরা কম্বিনেশন অফ ইন্ডাক্টার্স এইটা পড়বো। আগে এইচএস লেভেলে তোমরা কম্বিনেশন অফ রেসিস্টার্স করেছো। দেখেছো যে দুটো বা তার থেকে বেশি রেসিস্টারকে আমরা সিরিজে কানেক্ট করতে পারি বা প্যারালালে কানেক্ট করতে পারি, এবং সেই কম্বিনেশন অফ রেসিস্টারকে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেসিস্টার দিয়ে রিপ্লেস করতে পারি। একই রকম ভাবে উই ক্যান হ্যাভ টু অর মোর কয়েলস which are connected in series or in parallel. সিরিজ কম্বিনেশন বলতে আমরা কি বুঝবো? যেমন ভাবে সিরিজ কম্বিনেশনকে ডিফাইন করা হয়, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে এই কম্বিনেশনটার মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট থাকবে এট এনি ইনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যদি দুটো ইন্ডাক্টর যাদের সেলফ ইন্ডাক্টেন্সেস L1 আর L2 এদের সিরিজ কম্বিনেশনের কথা বলি, L1 এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে L2 এর মধ্যে দিয়েও ঠিক একই পরিমাণ কারেন্ট যাবে। সো দিস ইজ কল্ড বেসিক্যালি সিরিজ কম্বিনেশন। এই সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সটা কত, অর্থাৎ দুটো ইন্ডাক্টর যাদের সেলফ ইন্ডাকটেন্সেস L1 L2 এদেরকে যদি সিরিজ কম্বিনেশনে রাখা হয়, সেই কম্বিনেশনটাকে আমরা একটা সিঙ্গেল ইন্ডাক্টর দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে তার ইন্ডাকটেন্সটা কত হবে যাতে করে টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স এবং কারেন্টটা একই রকম থাকে। এটা আমরা খুব সিম্পল অ্যানালিসিস থেকে ক্যালকুলেট করে ফেলতে পারি। এখানে যেমনটা দেখানো আছে দেখছো, ধরো L1 এই কম্বিনেশনটার মধ্যে দিয়ে সাম আই কারেন্ট যাচ্ছে কোনো একটা ইনস্ট্যান্টে। হ্যাঁ, আই কারেন্ট যাচ্ছে। এবার এই কারেন্টটা টাইম ভ্যারিং, তবেই না আমরা ইন্ডাক্টরের এফেক্টটা পাবো। কারেন্টটা ধরো টাইম ভ্যারিং, যদি কারেন্টটা টাইম ভ্যারিং হয় তাহলে L1 এর অ্যাক্রসে কতটা পোটেনশিয়াল ড্রপ হবে ডিউ টু সেলফ ইন্ডাকটেন্স, ইট ইজ মানে যে ইএমএফ ইনডিউসড হবে দ্যাট ইজ মাইনাস L1 ডিআইডিটি। এর পাশাপাশি আমাদেরকে মিউচুয়াল ইন্ডাকটেন্সের এফেক্টটা কনসিডার করতে হবে। L1 এর মধ্যে দিয়ে L1 L2 এর মধ্যে দিয়ে একই কারেন্ট রয়েছে, L1 এর মধ্যে দিয়ে একটা ফ্লাক্স রয়েছে, L2 এর মধ্যে দিয়ে একটা ফ্লাক্স রয়েছে। এখন L1 এর মধ্যে যে কারেন্ট, সেই কারেন্টটা L2 এর মধ্যে দিয়ে যে ফ্লাক্সটা, সেই ফ্লাক্সটার কিছুটা পার্ট এদিকে করবে। আনন্দের কোথায় কোনো প্রবলেম হচ্ছে? আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ কি? হ্যালো? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আনন্দেরই প্রবলেম হবে নিশ্চয়ই, ওর দিক থেকে প্রবলেম আছে। যে মানে যে কোনো মুহূর্তে যদি এ মনে হয় তাহলে বলো, এবং আমি যদি বুঝতে না পারি তাহলে এই চ্যাট বক্স রয়েছে, চ্যাট করে জানিও আর কি। হ্যাঁ, ওকে, তো লেট আস কন্টিনিউ। যেটা বলছিলাম যে এই কম্বিনেশনের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের জন্য দুটো কয়েলেই যেমন সেলফ ফ্লাক্স থাকবে, তেমনি একটা কয়েলের সেলফ ফ্লাক্সের জন্য অন্য কয়েলে মিউচুয়াল ফ্লাক্স প্রডিউসড হবে। তাহলে L1 এর অ্যাক্রসে L1 টার দুটো টার্মিনালের মধ্যে, দুটো এন্ডের মধ্যে যদি আমরা টোটাল ইএমএফ ইনডিউসড ক্যালকুলেট করতে চাই, আমরা যেমন সেলফ ইন্ডাকশনের জন্য ক্যালকুলেশন করব, তেমনি মিউচুয়াল ইন্ডাকশনের জন্যও ক্যালকুলেট করতে হবে। সেলফ ইন্ডাকশনের জন্য ভ্যালুটা কত, L1 ইন্টু ডিআইডিটি। মিউচুয়াল ইন্ডাকট্যান্সের জন্য ভ্যালুটা হচ্ছে মাইনাস এম ডিআইডিটি। বোঝা গেছে ক্যালকুলেশনটা? একদম একই রকম ভাবে যদি আমরা L2 দুটো এন্ডের মধ্যে ইএমএফটা ক্যালকুলেট করতে চাই, L2 দুটো এন্ডের মধ্যে ইনডিউসড ইএমএফটাকে বের করতে চাই, তাহলে L2 এর মধ্যে সেলফ ফ্লাক্সের কন্ট্রিবিউশনটা যেমন নিতে হবে, সেলফ ইন্ডাকশনের কন্ট্রিবিউশনটা যেমন নিতে হবে, তেমনি L1 এর জন্য L2 তে যে মিউচুয়াল ইন্ডাকশন হচ্ছে সেইটার কন্ট্রিবিউশনটা আমাদেরকে নিতে হবে। Thus we have E2 equal to minus L2 didt minus M into didt হয়েছে। এবার এই L1 আর L2 এই এন্টার যে কম্বিনেশনটা রয়েছে তাদের দুটো এন্ডের মধ্যে, অর্থাৎ এই এন্ডটা আর এই এন্ডের মধ্যে যদি টোটাল ইএমএফ ইনডিউসড ক্যালকুলেট করতে চাই, ইট ইজ সিম্পলি দি সাম E1 প্লাস E2। E1 প্লাস E2 করলে আমি দুটো এন্ডের মধ্যে রেজাল্ট্যান্ট ইএমএফটা পেয়ে যাব। দুটোকে সাম করে দেখো, ইউ হ্যাভ L1 প্লাস L2 প্লাস 2M ইন্টু ডিআইডিটি। তাহলে আমরা এই দুটো ইন্ডাক্টরকে রিপ্লেস করতে পারি বাই এ সিঙ্গেল ইন্ডাক্টর হ্যাভিং ইটস ইন্ডাকট্যান্স LS, so that epsilon become same for same DIDT। হ্যাঁ, একই ডিআইডিটির জন্য এপসিলন ইএমএফটা যাতে একই রকম হয়। তাহলে LS টাকে লিখে ফেলতে পারি অ্যাজ L1 প্লাস L2 প্লাস 2M। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স ফর টু ইন্ডাক্টরস কানেক্টেড ইন সিরিজ। দুটো ইন্ডাক্টর যদি সিরিজে কানেক্টেড হয় তাহলে তাদের মধ্যে
ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সটাকে আমরা এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। ওকে, একটা স্পেশাল কেস কনসিডার করতে পারি। এখানে দেখো ক্যালকুলেশনটা করার সময় আমরা ধরেছি যে মিউচুয়াল ইন্ডাকশনটা কিন্তু সেলফ ইন্ডাকশনটাকে সাপোর্ট করছে, অর্থাৎ L2 থেকে যে ফ্লাক্সটা বেরোচ্ছে, মানে সেকেন্ডারি সার্কিটের যে ফ্লাক্স আর প্রাইমারি সার্কিটের যে ফ্লাক্স সেটা একই ডিরেকশনে নেওয়া হচ্ছে। যদি অপোজিট হতো, যদি অপোজিট ডিরেকশনে হতো তাহলে তোমার জিনিসটা কেমন হতো? অপোজিট ডিরেকশনে যদি হতো, মিউচুয়াল ফ্লাক্স যদি সেলফ ফ্লাক্সকে অপোজ করতো, সেক্ষেত্রে এই প্লাস 2m টা উড বি রিপ্লেসড বাই মাইনাস 2m। দুটো ইন্ডাক্টর সিরিজেই কানেক্ট করেছি, কিন্তু এইরকম ভাবে কানেক্ট করেছি যে L1 এর মধ্যে দিয়ে কারেন্টটা যে সেন্সে যাচ্ছে, L2 এর মধ্যে কারেন্টটা অপোজিট সেন্সে যাচ্ছে। কিছুই নয়, এই যে কম্বিনেশনটা দেখানো হয়েছিল, এই জিনিসটাকে জাস্ট ফ্লিপ করে বসাও, 180 ডিগ্রি ফ্লিপ করে দাও। যদি 180 ডিগ্রি ফ্লিপ করে দাও তাহলে দেখবে যে একটা ফ্লাক্স আরেকটা ফ্লাক্সকে অপোজ করছে। সেক্ষেত্রে প্লাস 2m উইল বি রিপ্লেসড বাই মাইনাস 2m। হ্যাঁ, যদি সেলফ ফ্লাক্সটা মিউচুয়াল ফ্লাক্স আর সেলফ ফ্লাক্স যদি অ্যাডিটিভ হয়, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স L1 plus L2 plus 2m। অন দি আদার হ্যান্ড, যদি তোমার সেলফ ফ্লাক্স আর মিউচুয়াল ফ্লাক্স মিউচুয়ালি অপোজিং হয়, সেক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স অফ দি কম্বিনেশন উইল বি L1 plus L2 minus 2m। এটাই হচ্ছে এক্সপ্রেশন। একটা প্রবলেম আমি বলি এই কনটেক্সটে, সেটা এখানে নেই, এখন পড়াতে গিয়ে মনে পড়ছে। তোমরা একটা খাতা পেন নিয়ে বসেছো, একটু নোট করবে? খাতা পেন আছে? নোট করবে? খুব বিশাল কিছু লেখা নেই, শুধু শুধু একটু জাস্ট হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, ধরো তোমার দুটো ইন্ডাক্টর যাদের সেলফ ইন্ডাকটেন্স L1 আর L2, এইটা ধরো তোমার একটা 60 মিলি হেনরি আর একটা হচ্ছে 80 মিলি হেনরি। কেমন? L1 plus L2, L1 plus L2, L1 plus L2 নয়, L1 টা হচ্ছে সে 60 মিলি হেনরি আর L2 টা হচ্ছে 80 মিলি হেনরি। ফাইন, L1 plus L2 এইটা হচ্ছে তোমার 80 মিলি হেনরি। ডান? হ্যালো? L1 plus L2 equals to কত? হ্যাঁ স্যার। কয়েল, দুটো কয়েল, একটার হচ্ছে 80 মিলি হেনরি আর একটার হচ্ছে 60 মিলি হেনরি। L1 টা ধরে নাও 60 আর L2 টা ধরে নাও 80, যেটা যা খুশি হতে পারে, একটা 60 একটা 80। হ্যাঁ, দ্যাটস অল। এবার পরের ইনফরমেশনটা হচ্ছে when the inductors are connected in series, সিরিজে যদি থাকে তাহলে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সটা হয় 160 মিলি হেনরি। কি বললাম? যদি তারা সিরিজ কম্বিনেশনে থাকে, এই দুটো ইন্ডাক্টর যদি সিরিজ কম্বিনেশনে থাকে, তাহলে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সটা হয় কত বললাম? 160 মিলি হেনরি। 160 মিলি হেনরি হয়েছে। অন দি আদার হ্যান্ড 160 মিলি হেনরি। কেমন? 160 মিলি হেনরি হয়েছে। অন দি আদার হ্যান্ড, যদি এরা তোমার এতে থাকে, অ্যান্টি সিরিজ কম্বিনেশনে থাকে, এইগুলো যদি অ্যান্টি সিরিজ কম্বিনেশনে থাকে, তাহলে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্সটা হয় 120 মিলি হেনরি। ক্লিয়ার? আছে? সিরিজ কম্বিনেশনে থাকলে 160 মিলি হেনরি, আর অ্যান্টি সিরিজ কম্বিনেশনে যদি থাকে তাহলে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কত বললাম? 120 না 130? 120 মিলি হেনরি। হ্যাঁ, এই হচ্ছে ডেটা। এবার প্রবলেমটা হচ্ছে যে ফাইন্ড এম, মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কত এইটা বের করো, মিউচুয়াল ইন্ডাকটেন্স কত বের করো, আর কোএফিসিয়েন্ট অফ কাপলিংটা কত হয় এইটা বের করো। হ্যাঁ, যারা শুনতে পেলে না, আমি এই চ্যাট বক্সে দেখো জানিয়ে দিয়েছি। L1 বলেছি, L2 বলেছি, সিরিজ কম্বিনেশনে থাকলে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স কত হয় বলেছি, অ্যান্টি সিরিজ কম্বিনেশনে থাকলে ইকুইভ্যালেন্ট ইন্ডাকটেন্স কত হয় বলেছি। এই ডেটাগুলো ইউজ করে
ক্যালকুলেট করো যে তোমার মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কত আর তোমার এটা কত, কোএফিসিয়েন্ট অফ কাপলিংটা কত। খুব সহজ, জাস্ট মানে উইদিন মিনিট অ্যানসারটা বলে Sir, দিতে m পারবে। বলো equals to কি 10. পেয়েছো? M m equals to equals to 10. 10, এক্স্যাক্টলি m equals to 10। কে ভ্যালুটা কত? কে ভ্যালুটা কত? এটা আমরা কি করে পাবো দেখো, সেটা আমি বলে এলাম জাস্ট আগের টপিকে। কে ইকুয়ালস টু m বাই রুট ওভার অফ L1 L2, তাই না? তাই তো। m মিউচুয়াল ইন্ডাকটেন্স সমান কত বললাম? k ইনটু L1 L2 স্কয়ার রুট। কাজেই তুমি L1 জানো, L1 জানো, L2 জানো, m জানো, 10 by সেগুলোকে root বসিয়ে over দাও। of 140. হ্যাঁ হ্যাঁ, করে যেটা হবে সেটাই আর কি। হ্যাঁ, রুট ওভার অফ 140 নয়, ভুল বললে। রুট L1 ইনটু L2, L1 প্লাস L2 নয়। তাহলে 10 by root over of 400 and মানে 4800. হ্যাঁ, বেসিক্যালি 1 বাই স্কয়ার রুট অফ 40, তাই তো। m সমান 10 মিলি হেনরি, আর কেটা যদি ক্যালকুলেট করো 1 বাই স্কয়ার রুট অফ 40। এটা কিন্তু ডাইমেনশনলেস, হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ কাপলিং ডাইমেনশনলেস, সেটা আমি আগেও ডিসকাস করে এসেছি। ওকে, তো এটাই আর কি। নেক্সট হচ্ছে যে দুটো ইন্ডাক্টর সিরিজে না থেকে প্যারালালে যদি কানেক্টেড থাকতো, সেক্ষেত্রে মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কত হতো। প্যারালাল কম্বিনেশনের জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কত? প্যারালাল কম্বিনেশনের জন্য মিউচুয়াল ইন্ডাকটেন্সটা আমরা বের করে ফেলতে পারি। একদম একই রকম জিনিস আমাদেরকে ফলো করতে হবে, অর্থাৎ কোনো একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে যখন আমরা ইএমএফ বের করব, তখন সেলফ ইন্ডাকশন তার পাশাপাশি মিউচুয়াল ইন্ডাকশনের যে কন্ট্রিবিউশন সেইটাকেও হিসাবের মধ্যে নিতে হবে। তো এখানে দেখো ছবিটা দেখানো রয়েছে, L1 and L2 আর কানেক্টেড ইন প্যারালাল। ন্যাচারালি প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, দুটো এলিমেন্টের যে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স সেইটা একই রকম হয়। এখন ইন্ডাক্টরের ক্ষেত্রে এটা ক্যালকুলেট করতে গেলে সেলফ ইন্ডাকট্যান্স আর মিউচুয়াল ইন্ডাকট্যান্স বা সেলফ ইন্ডাকশন এবং মিউচুয়াল ইন্ডাকশন দুটোই হিসাবের মধ্যে নিতে হবে। যদি আমরা L1 এর জন্য ক্যালকুলেট করি, L1 এর টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স বা L1 এর অ্যাক্রসে যে ইএমএফ ইনডিউসড সেইটা কত। L1 এর মধ্যে কারেন্ট ধরো I1, L2 এর মধ্যে কারেন্ট ধরো I2। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কারেন্টের ব্রাঞ্চিং হয় ন্যাচারালি। L1 এর ক্ষেত্রে কারেন্ট I1, আর ধরে নাও L2 এর ক্ষেত্রে কারেন্টটা হচ্ছে I2। তাহলে L1 এর অ্যাক্রসে যে ইএমএফটা ইনডিউসড হয়েছে সেটাকে এইভাবে লিখতে পারি, L1 dy1 dt, that is due to self induction। আর আরেকটা হচ্ছে m into di2 dt, that is due to the mutual induction। ফাইন। এবার যদি আমরা L2 এর মধ্যে ইএমএফ ইনডিউসড ক্যালকুলেট করতে চাইতাম, তাহলে কিভাবে ক্যালকুলেট করতাম? as L2 di2 dt, that is the contribution of self induction, minus m into di1 dt, that is the contribution of the mutual induction। এখন দুটোর মধ্যেই যে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স সেটা একই রকম, অর্থাৎ L1 এর অ্যাক্রসে যে ইএমএফ টা ইনডিউসড হয়েছে, L2 এর অ্যাক্রসেও একই ইএমএফ ইনডিউসড হয়েছে। ইন আইদার কেস দিস ইজ সে E। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা সলভ করে ফেলতে পারি, হ্যাঁ, ইন টার্মস অফ E L1 L2 m। এখানে তোমার ধরো di1 dt আর di2 dt এই দুটো ভেরিয়েবল, হ্যাঁ, দুটো ভেরিয়েবল, দুটো ইকুয়েশন। ইউ ক্যান সলভ দিস ইকুয়েশনস। যদি দুটো ইকুয়েশনকে সলভ করো তাহলে দেখবে di1 dt সমান এইটা আর di2 dt সমান এইটা হয়েছে। এখন যদি আমরা এই দুটো ইন্ডাক্টরকে রিপ্লেস করতাম বাই এ সিঙ্গেল ইন্ডাক্টর, তাহলে টোটাল কারেন্টটা কত হতে হতো? টোটাল কারেন্টটা হতে হতো I সমান I1 প্লাস I2। কারেন্টের ভেরিয়েশন di dt যদি ক্যালকুলেট করি, দ্যাট উড বি di1 dt। আমরা তাহলে এই দুটো টার্মকে যদি যোগ করে দিতাম, di1 dt প্লাস di2 dt, এটা যদি যোগ করে দিতাম তাহলে কি পেতাম? তাহলে ddt অফ I পেতাম, টোটাল কারেন্ট তার টাইম রেট অফ ভেরিয়েশন পেতাম। দিয়ে এইটা প্লাস এইটা যদি করো, দেখো দুটোরই ডিনোমিনেটরটা সেম, ইট ইজ m স্কয়ার মাইনাস L1 L2। এবার এটা দুটোকে অ্যাড করে দাও, এটাকে কমন নিয়ে L1 প্লাস L2, এইটা বোধহয় টাইপিং এরার একটা হয়েছে, মোস্ট লাইকলি এটা L1 হবে। L1 মাইনাস m, L2 মাইনাস m যদি যোগ করো কি পাবে? L1 প্লাস L2 মাইনাস 2m। এবার di dt
ইটাকে যদি বের করতে চাও দেখতে পাবে যে সামথিং মাল্টিপ্লাইড বাই ডিআইডিটি। এই যে টার্মটা ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে এটাই তাহলে ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স কে রিপ্রেজেন্ট করছে। ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স ইন দিস কেস ইজ L1 L2 minus m square by L1 plus L2 minus 2m। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স ফর টু কয়েলস কানেক্টেড ইন প্যারালাল। এই ক্যালকুলেশনটা করার সময় আমরা দেখতে পাচ্ছ ধরে নিয়েছি যে সেলফ ফ্লাক্স আর মিউচুয়াল ফ্লাক্স অ্যাডিটিভ। মিউচুয়াল ফ্লাক্সটা অ্যাডস টু দি সেলফ ফ্লাক্স। অনেকটা ওই সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যেমন ডিসকাস করছিলাম সেই রকম। এখন এই কয়েলটাকে এইরকম ভাবে কানেক্ট করা থাকতে পারতো। এই যে L2 কয়েলটাকে দেখানো হয়েছে, ধরো এটাকে 180 ডিগ্রি ফ্লিপ করে দাও, এইগুলোকে উপরের দিকে যদি থাকতো তাহলে তোমার মিউচুয়াল ইন্ডাকশন, মিউচুয়াল ফ্লাক্স আর সেলফ ফ্লাক্স একে অপরকে অপোজ করতো। হ্যাঁ, মিউচুয়াল ফ্লাক্স আর সেলফ ফ্লাক্স একে অপরকে অপোজ করতো। সেক্ষেত্রে কিন্তু এইখানে যে মাইনাস এমটা দিয়েছি সেটা রাদার প্লাস হয়ে যেত, এখানেও মাইনাস সাইনটা প্লাস হয়ে যেত, তাতে করে এখানে -2m এর পরিবর্তে প্লাস হতো, এইখানটা -2m এর পরিবর্তে প্লাস হতো। যদি সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন অ্যাডিটিভ হয় তাহলে এই এক্সপ্রেশনে মাইনাস সাইনটা হোল্ড করবে ডিনোমিনেটরে। অন দি আদার হ্যান্ড যদি সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন অপোজিং হয় সেক্ষেত্রে কিন্তু এই মাইনাস সাইনটাকে রিপ্লেস করতে হবে বাই এ প্লাস সাইন। এইটাই ইন্ডাক্টর ইন্ডাকটেন্স এগুলো নিয়ে যা বলার ছিল সেইগুলো এখানেই শেষ। হ্যাঁ, প্রশ্ন থাকলে বলো। বলো, প্রশ্ন থাকলে বলো, কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলে না বলো। না স্যার। ওকে, চলো। এরপরের টপিকটা হচ্ছে বেসিক্যালি আমরা এই এতে যেগুলো পড়ে এলাম তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটোস্ট্যাটিক্স, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এইগুলোতে যে পড়ে এলাম সেটা সাম সর্ট অফ সামারি আর কি। এবং এই সামারিটা করা হয় উইথ ফোর ইকুয়েশনস অফ ইলেকট্রোডাইনামিক্স। আমরা ইলেকট্রোডাইনামিক্স এখন পর্যন্ত যেগুলো পড়ে এসেছি এন্টায়ার জিনিসটাকে 4টি ইকুয়েশন দিয়ে সামারাইজ করা যেতে পারে এবং এই 4টি ইকুয়েশন দিয়ে ফার্দার স্টাডি করা যেতে পারে। 4টি ইকুয়েশন দিয়ে আরো অনেক আমরা স্টাডি করতে পারি। ইনফ্যাক্ট দি এন্টায়ার ইলেকট্রোডাইনামিক্স ইজ স্টাডিড with the help of these four equations which are known as Maxwell's equations। আমরা সেটাতে যাব, সেটাতে যাওয়ার আগে ম্যাক্সওয়েলস ইকুয়েশন আমি কোথায় কোন একটা সময় ইন্ট্রোডাকশনে বলেছিলাম ম্যাক্সওয়েলস ইকুয়েশনের ইনফ্যাক্ট এখনো বললাম যে তোমার আমরা যেগুলো পড়ে এসেছি এখন তার সামারিটা ডিসকাস করব। যে সামারিতে মেনলি 4টি ইকুয়েশন থাকবে। এই 4টি ইকুয়েশনের মধ্যে মোটামুটি সবগুলোই আমরা পড়ে এসেছি, তবে একটা ইকুয়েশন, এই 4টি ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন যে ইকুয়েশনটা ঠিক ওই রকম ফর্মেই লিখলে হয় না, একটু মডিফিকেশন করতে হয়। তার কারণ সেই ইকুয়েশনটার যে অ্যাপ্লিকেশন আমরা যেটা পড়েছি সেই ইকুয়েশনটার অ্যাপ্লিকেশন সেটা লিমিটেড টু ডিসি কারেন্টস। ডিসির ক্ষেত্রে বা স্টেডি কারেন্টের ক্ষেত্রে লিমিটেড, অল্টারনেটিং কারেন্ট এই কেসটাকে সেটা ইনক্লুড করে না। এই অল্টারনেটিং কারেন্টের কেসটাকেও ইনক্লুড করতে গেলে আমাদের সেই ইকুয়েশনটাকে মডিফাই করতে হবে। হ্যাঁ, তো সেই মডিফিকেশনটা আমরা কোথায় ডিসকাস করে এসেছিলাম অ্যাম্পিয়ারস ল যখন পড়ি সেই কনটেক্সটে আমরা এখানেও আবার ডিসকাস করব। তো সেইটাতে যাওয়ার আগে একটু ইকুয়েশন অফ কন্টিনিউইটিটা নিয়ে ডিসকাস করে নেওয়া যাক। ইকুয়েশন অফ কন্টিনিউইটি দেখেছো যে ফিজিক্সের কিন্তু একটা ফান্ডামেন্টাল ইকুয়েশন। অনেক জায়গাতে এই ইকুয়েশন অফ কন্টিনিউইটি টাকে অ্যাপ্লাই করা যায়। বিভিন্ন ফিল্ডে ডেফিনেটলি অবজারভেবল গুলো ডিফারেন্ট। তো যেমন আমরা দেখে এসেছি আগে হাইড্রোডাইনামিক্স এর ক্ষেত্রে ইকুয়েশন অফ কন্টিনিউইটি হোল্ড করে, সেখানে আমরা কারেন্ট ডেনসিটি কথা পড়েছিলাম। কারেন্ট ডেনসিটি বলতে তোমার যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা ফ্লো করছে তার কারেন্ট ডেনসিটি। সেক্ষেত্রে আমরা বেসিক্যালি তোমার মাসটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, সেটা বলেছিলাম আর কি। তারপর সেই কারেন্ট ডেনসিটিটাকে আমরা রিপ্লেস করেছিলাম বাই দি মাস ডেনসিটি। হ্যাঁ, কারেন্ট ডেনসিটিটাকে আমরা রিপ্লেস করিনি, কারেন্ট ডেনসিটিটাকে রিলেট করেছিলাম। উইথ দি মাস ডেনসিটি। কারেন্ট মানে তো বেসিক্যালি ফ্লো বোঝায়। কোন একটা
ফিজিক্যাল কোয়ান্টিটি যদি কনজার্ভড কোয়ান্টিটি হয়, কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যদি কনজার্ভড কোয়ান্টিটি হয়, তাহলে কনজার্ভড কোয়ান্টিটি হয় এবং সেই কনজার্ভড কোয়ান্টিটিটা যদি কোনো ফ্লো থেকে থাকে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা যদি কোনো ফ্লো থেকে থাকে, সেই সমস্ত জায়গাতেই ইকুয়েশন অফ কন্টিনিউটিটা হোল্ড করে। আমি আবার একবার বলছি, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো কনজার্ভড কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটির কোনো ফ্লো থেকে থাকলে ইকুয়েশন অফ কন্টিনিউটিটা হোল্ড করে। হাইড্রোডাইনামিক্সে আমরা বলতে পারি যে mass of a liquid, mass of a fluid is constant. Mass of a fluid is a conserved quantity. এখন এই মাসটা যদি ফ্লো হয়, একটা লিকুইড যদি ফ্লো করে যায়, সেই ফ্লো এর সাথে অ্যাসোসিয়েটেড একটা কারেন্ট আছে, কারেন্ট ডেনসিটি আমরা ডিফাইন করতে পারি। আর এই যে তোমার লিকুইড বা ফ্লুইডটার কথা বলছি, তার একটা ডেনসিটি রয়েছে, মাস ডেনসিটি। সেটাকে যদি রো দিয়ে ডিফাইন করা হয়, আমরা দেখেছি ডেল্টা জে প্লাস ডেল্টা ডেল টি ইকুয়ালস টু 0, এই ধরনের একটা কন্টিনিউটি ইকুয়েশন হোল্ড করে। একইভাবে আমরা এই যে ইলেকট্রোডাইনামিক্স করছি, এখানে দেখো চার্জটা একটা কনজার্ভড কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। চার্জ হচ্ছে এমন একটা ইলেকট্রিক চার্জ, এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি which remains conserved, এটা কনজার্ভ থাকে। তাহলে কোনো ক্ষেত্রে যদি চার্জের কিছু ফ্লো হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা একই রকম একটা এক্সপ্রেশন পাবো ফর দি ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটিটা তাহলে এই চার্জ ফ্লো কারেন্ট ইলেকট্রিসিটিতেও এইটা হোল্ড করে। আমরা এখানেও ডেল ডট জে প্লাস ডেল ডেল টি ইকুয়ালস টু 0 এই ধরনের একটা ফর্ম পাবো, যেখানে যেটা ইলেকট্রিক কারেন্ট ডেনসিটিকে রিপ্রেজেন্ট করে আর রোটা ইলেকট্রিক চার্জ পার ইউনিট ভলিউমকে রিপ্রেজেন্ট করে। সোজা কথায় চার্জ ডেনসিটিকে রিপ্রেজেন্ট করে। পরে তোমরা থার্ড সেমিস্টারে কোয়ান্টাম মেকানিক্স যখন পড়বে, সেইখানেও একটা ইকুয়েশন অফ কন্টিনিউটি পাবে। সেখানে দেখবে যে প্রবাবিলিটিটাও বেসিক্যালি একটা কনজার্ভড কোয়ান্টিটি। probability of finding an object in entire space. আমি কোন একটা অবজেক্টকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি যদি ক্যালকুলেট করি ইন অল স্পেস, ন্যাচারালি সেটা কত 1 হবে। কাজে এই প্রবাবিলিটির যদি কোনো ফ্লো হয়, একটা রিজিয়ন থেকে আরেকটা রিজিয়নে যদি প্রবাবিলিটির কোনো ভেরিয়েশন হয়, ফ্লো হয়, we can define a parameter which is called probability current density. probability current density, কাজে আমি কারেন্ট ডেনসিটি কথাটা বলছি, এই কথার অর্থ কিন্তু শুধুমাত্র ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি তা নয়, এটা বিভিন্ন ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এটা তোমার ফ্লুইড কারেন্ট ডেনসিটি হতে পারে, এটা প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি হতে পারে, আর যেটা আমরা কমনলি জানি ইলেকট্রিক কারেন্ট ডেনসিটি, সেইটাও হতে পারে। এই প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটির ক্ষেত্রেও এইরকম ধরনের একটা ইকুয়েশন অফ কন্টিনিউটি এক্সিস্ট করে, and it has the same form del dot j plus del dot del t equals to 0. So you see, this is a very important equation, and this equation has basically the common form. ফ্লুইড ডাইনামিক্স এর ক্ষেত্রে যে ফর্মটা দেখেছিলাম, ইলেকট্রোডাইনামিক্স এর ক্ষেত্রে একই রকম ফর্ম দেখবো, পরবর্তীকালে কোয়ান্টাম মেকানিক্সেও ফর্মটা একই রকম দেখতে পাবো। তো আমরা এখন যে স্কোপের মধ্যে আছি সেখানেই ডিসকাস করা যাক। আমরা দেখেছি যে ইলেকট্রিক কারেন্ট ক্যান বি ডিফাইন্ড বাই দিস এক্সপ্রেশন। ইলেকট্রিক কারেন্টটাকে আমরা এই রকম একটা এক্সপ্রেশন দিয়ে ডিফাইন করতে পারি, I equals to J dot ds। এখানে ক্লোজ সারফেস কেন দেওয়া হয়েছে? ক্লোজ সারফেস দেওয়া হয়েছে এই কারণেই যে আমরা ধরো একটা রিজিয়নের কথা বলছি, যে রিজিয়ন থেকে কিছু পরিমাণ চার্জ ফ্লো করে পরের রিজিয়নটাতে যাচ্ছে। এই রিজিয়নটা ইজ বাউন্ড বাই সাম সারফেস। এই এন্টায়ার ক্লোজ সারফেসের মধ্য দিয়ে যদি আমরা J dot ds প্যারামিটারটাকে ক্যালকুলেট করি, we will have the total current, total current, অর্থাৎ এটাই কিনা বেসিক্যালি তোমার রেট অফ ফ্লো অফ চার্জ আউট অফ দি ভলিউমকে রিপ্রেজেন্ট করবে। জে ডট ডিএস বেসিক্যালি যেটা তো ফ্লাক্সকে রিপ্রেজেন্ট করে। কাজে জে ডট ডিএস যখন আমরা ক্যালকুলেট করছি ওভার এ ক্লোজ সারফেস, এটা তাহলে এই এন্টায়ার সারফেসের মধ্য দিয়ে চার্জটা কতটা রেটে ফ্লো করে যাচ্ছে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। পরিষ্কার? এবার ম্যাথমেটিক্যালি দেখো জে ডট ডিএস ক্লোজ সারফেস ইন্টিগ্রালটা, এটাকে আমরা উইথ দি হেল্প অফ ডাইভারজেন্স থিওরেম ভলিউম ইন্টিগ্রালে কনভার্ট করতে পারি, করে লিখতে পারি ডেল ডট জে এটাও ভলিউম ইন্টিগ্রাল। যদি এই সারফেসটা সাম টাও ভলিউমকে এনক্লোজ করে রাখে, তাহলে আমরা ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে
এই পরে সেকেন্ড স্টেপটা পেয়ে থাকি। বাই ডেফিনিশন যেটা বললাম, এই যে কোয়ান্টিটিটা সেটাই তো বেসিক্যালি রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু দি সারফেসকে রিপ্রেজেন্ট করছে। রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু দি সারফেস এটাকে রিপ্রেজেন্ট করছে।